কুমিল্লায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলী সায়দাবাদ থেকে গ্রেপ্তার। ভিডিও ছড়ানোর অভিযোগে আটক আরও 4 জন। ডাকসুতে ভোটার ও প্রার্থী হতে থাকছে না বয়সের বাধা। সভাপতির ক্ষমতা কমলেও নির্দিষ্ট সময়ে নির্বাচন নিয়ে পরিবর্তন আসেনি সংশোধিত গণতন্ত্রের। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ হচ্ছে না সিলেটের অনেক ফার্মাসিতে। মান হারিয়ে উল্টো তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি। এবং থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল রাজধানী ব্যাংকক। সড়কে হাজারো মানুষের বিক্ষোভ, ভেঙে যাওয়ার শঙ্কায় পেতংতার্নের জোট সরকার। এখন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রী। কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে আরও 4 জনকে আটক করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর 5 কিত্তা গ্রামে দরজা ভেঙে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এসে অভিযুক্তকে আটক করে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্তকে গণপিটুনি দিয়ে ভিডিও ধারণও করে কয়েকজন ব্যক্তি। পরে ভুক্তভোগী নিজেই থানায় মামলা দায়ের করেন অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে। মুরাদনগর থানার ওসি জানান, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। কুমিল্লার মুরাদনগরের ঘটনায় প্রতিবাদে ধর্ষণ বিরোধী মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সড়ক পথে মিছিল নিয়ে রাজ্য ভাস্কর্যে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী স্লোগান দিতে থাকেন। বিগত সময়ে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার প্রতিবাদ জানান তারা। এ সময় অভিযুক্তদের বিচার নিশ্চিতের দাবি জানান শিক্ষার্থীরা। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের পুনর্বাসনকে দায়ী করেছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার দিবাগত রাত 3টার দিকে ফেসবুক পোস্টে এ কথা জানান। এ সময় তিনি আরও লিখেছেন, গণ অভ্যুত্থানে দেশমুক্ত হলেও মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে। কুমিল্লার সন্তান হিসেবে তিনি এই ঘটনায় লজ্জিত হয়েছেন। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর সংশোধিত গণতন্ত্রে সভাপতির ক্ষমতা কমানো হয়েছে। আগে ভোটার ও প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 থাকলেও এবার বয়সের বাধা থাকছে না। যদিও এ নিয়ে মত পার্থক্য রয়েছে ছাত্রদল ও ছাত্র শিবিরের। তবে ডাকসুতে একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে এসে ছাত্র সংসদের মেয়াদ শেষ হবার পর নির্দিষ্ট সময়ে নির্বাচনের বিষয়ে সংশোধিত গণতন্ত্রে কোনো পরিবর্তন আসেনি। উপাচার্য বলছেন, ডাকসু নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানকে সম্মান জানানোর একটি বড় সুযোগ। ফরহাদ বিন নূর জানাচ্ছেন বাকিটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে ছাত্র সংসদ নির্বাচন। ইতোমধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে গঠনতন্ত্র ও নির্বাচনের আচরণবিধি সংশোধন করেছে পৃথক পৃথক সংস্কার কমিটি। পদাধিকার বলে ডাকসুর সভাপতির পদটি নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্ধারণের দাবি জানিয়েছিল কিছু ছাত্র সংগঠন। আবার অনেক ছাত্র সংগঠনের প্রস্তাব ছিল ডাকসু সভাপতির পদকে আলংকারিক রেখে ক্ষমতায় ভারসাম্য এনে উপাচার্যকে রাখার। সংশোধিত গঠনতন্ত্রেও উপাচার্যকেই সভাপতি রেখে কিছু ক্ষেত্রে কমানো হয়েছে ক্ষমতা। বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে ছাত্রদের থেকে, কিন্তু সেই প্রস্তাবনা গ্রহণ করা হয়নি। আমরা মনে করেছিলাম যে তার আলংকারিক পদ এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মাঝে একটা ব্রিজ আকারে কাজ করবে। আগের গঠনতন্ত্রে নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে সর্বোচ্চ 30 বছর বেঁধে দেওয়া হলেও এবার বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন যে কোনো শিক্ষার্থী ভোটার ও প্রার্থী হতে পারবেন। এ নিয়ে ছাত্র শিবিরের আপত্তি থাকলেও ছাত্রদল পক্ষে ছাত্র সংসদের মেয়াদ শেষ হবার পর
কতদিনের মধ্যে আবার নির্বাচন করতে হবে তা উল্লেখ নেই আগের গঠনতন্ত্রে। ডাকসুকেও একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার দাবিসহ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রস্তাব ছিল ৪৫ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং ইসলামী ছাত্র শিবিরের দাবি ছিল ৯০ দিনের মধ্যে। তবে এ নিয়ে নতুন গঠনতন্ত্রেও কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ ছাত্রনেতাদের। টাইম ফ্রেমের ক্ষেত্রে কিছু কম বা বেশি ছিল, কিন্তু সকলে এ ধরনের প্রস্তাব দিয়েছিল। এই ক্ষেত্রে আমরা মনে করি যে প্রশাসনের এক ধরনের স্বেচ্ছাচারিতার মনোভাব এটা থেকে প্রতিফলিত হয়েছে। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ভোট দিয়েছিলেন ভোটাররা। তবে এবার পদ সংখ্যা বেড়ে হয়েছে ২৮টি। নতুন 4টি পদ হল গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক। তবে কোষাধ্যক্ষ হিসেবে গঠনতন্ত্রে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে রাখা হয়েছে ফের। যদিও অনেক ছাত্র সংগঠনের প্রস্তাব ছিল ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিই হবেন কোষাধ্যক্ষ। আমরা চেয়েছিলাম অর্থ সম্পাদক আমাদের শিক্ষার্থী প্রতিনিধির যে নির্বাচিত হয় সে একজন অর্থ সম্পাদক, এবং হ্যাঁ অবশ্যই ট্রেজারার বিভিন্ন বিষয়ে তাকে সহযোগিতা করবে। তবে যেসব সংস্কারের আরও প্রয়োজন তা পরবর্তী নির্বাচিত প্যানেল সম্পন্ন করবেন বলে আশাবাদী ইসলামী ছাত্র শিবিরের। এটি যথেষ্ট নয় এবং পরবর্তী যে নির্বাচিত প্যানেল আসবে তারা তাদের দাবির মাধ্যমে এবং তারা তাদের ফাংশনের মাধ্যমে এটির যে সম্পূর্ণ সংস্কার সেটা বাস্তবায়ন করবে। নির্বাচনের আচরণবিধিও সংস্কার করেছে কর্তৃপক্ষ। উপাচার্য বলছেন, ডাকসু নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানকে সম্মান জানানোর একটি বড় সুযোগ। এই জাতীয় বিষয়ে পরিপূর্ণ কনসেনসাস, পরিপূর্ণ ঐক্যমত্য কঠিন হবে, কারণ আমাদের বিভিন্ন পদ বিভিন্ন মত থাকবে এবং সেটাই স্বাভাবিক। জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনা তাকে সম্মাননা জানানোর একটি বড় সুযোগ, এবং আমরা কি সেই স্পিরিটকে মাথায় রেখে এগিয়ে যাচ্ছি। ডাকসুর গঠনতন্ত্র কিংবা নির্বাচনী আচরণবিধিতে যতটুকুই সংযোজন বা বিয়োজন আনা হোক না কেন, শিক্ষার্থীদের চাওয়া একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। ডাকসু কার্যকর হলে ক্যাম্পাসের নিরাপত্তা এবং শৃঙ্খলা আরও বাড়বে বলেও মনে করে তারা। তবে কত দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনের আয়োজন করতে পারে কর্তৃপক্ষ, এখন সেটিই দেখার বিষয়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। তীব্র গরমে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে। এতে গুণগত মান হারিয়ে অকার্যকর হয়ে পড়ছে জীবন রক্ষাকারী ওষুধ। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সংরক্ষণের অভাবে মান হারানো এসব ওষুধে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা। যদিও ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে ফার্মেসির তাপমাত্রা নিয়ন্ত্রণে তদারকি করছে তারা। সিলেট থেকে গুলজার আহমেদের প্রতিবেদন আর ছবি তুলেছেন অনিল পাল। দেশে প্রচলিত বেশিরভাগ ঔষধ সংরক্ষণে নির্ধারিত তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বর্তমানে সিলেটের তাপমাত্রা এর চেয়ে বেশি ওঠানামা করায় তাপদাহে ওষুধের শেলফ লাইফ ও কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সিলেটের ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি জানায়, জেলায় 5200 ফার্মেসি রয়েছে। এর মধ্যে মডেল ফার্মেসির সংখ্যা মাত্র 13টি। এগুলো ছাড়া বেশিরভাগ ফার্মেসিতেই নেই সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণের ব্যবস্থা। ফলে এসব ফার্মেসির ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোক্তারা। ইনসুল বা অন্যান্য যে মেডিসিনগুলো আছে, ফ্রিজিং আইটেমগুলো আছে, সেগুলো নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। নির্দিষ্ট তাপমাত্রায় না রাখলে সেই ওষুধগুলোর এফিকেসিগুলো নষ্ট হয়ে যায়। অনেক রোগীর জন্য আইয়াও আমরা লগালগ যাই কি ফ্রিজও না রাখতে তাইতেন বাড়া রাখি দেন, আর এগুলো নিয়ে খাওয়াইয়া সেবা আমরা পাই না। কোনো রোগীকে যদি এই ঔষধটা প্রয়োগ করা হয় সেটা তো কোনো ধরনের কাজ দেবে না। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। সেক্ষেত্রে এসব ওষুধের রোগমুক্তির পরিবর্তে উল্টো রোগীর ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা তাদের। এমনকি স্বাস্থ্য খাতের উপর পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। ড্রাগের ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রেক্ষাপটে ইনসুলিন, তারপর ভ্যাকসিন, 3 নম্বর যে কিছু চোখের ড্রপ আছে আমাদের, ওইটাও আমাদেরকে, এবং কিছু অ্যান্টিবায়োটিক, এগুলো অবশ্যই নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হবে। না হলে বরং আমরা যে উপকারের জন্য দিচ্ছি ওটা তো হবেই না, বরং আমাদের কিন্তু অনেক ডিজিজ তৈরি করতে পারে। যদিও ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, ফার্মেসিগুলোতে ওষুধের গুণগত মান নিশ্চিতে তদারকি বাড়ানো হয়েছে। মোবাইল কোড করি আমরা, এছাড়া আমরা নিজেরাই অভিযান করি। সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখি, ওষুধের গুণগত মান, নিরাপত্তা, কার্যকারিতা এবং ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা আইনগত ব্যবস্থা নেই এবং পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেই।
দেশে প্রচলিত সব ধরনের ওষুধের মধ্যে বায়োলজিক্যাল বা ভ্যাকসিন জাতীয় ঔষধ 4 থেকে 8 ডিগ্রি, অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ 12 থেকে 20 ডিগ্রি ও অন্যান্য ঔষধ সংরক্ষণের স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এর ব্যতিক্রম হলেই ঔষধের গুণগত মান কমে যায় বলে মত বিশেষজ্ঞদের। গুলজার আহমেদ, এখন সিলেট। বালু উত্তোলন ও ইজারাকে ঘিরে উত্তপ্ত নাটোরের লালপুর ও পাবনার ঈশ্বরদী। প্রশাসনের কাছ থেকে ইজারা নেওয়া হলেও বৈধ ইজারাদারদের বালু তুলতে বাধা ও চাঁদা আদায় ঘিরে চলছে অবৈধ অস্ত্রের মহড়া ও গোলাগুলি। প্রকাশ্যে অস্ত্রের মহড়া চললেও নির্বিকার প্রশাসন, যদিও প্রশাসন বলছে কাজ করছে পুলিশ। মাহবুব হোসেনের প্রতিবেদন আর ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। দেখে কারো কাছে মনে হতে পারে সিনেমার দৃশ্য, তবে অস্ত্র হাতে দিনের বেলায় মুখোশ পরে এমন ছোটাছুটি নাটোরের লালপুরের ঘটনা। পদ্মা নদী থেকে বালু উত্তোলন আর চাঁদা আদায় নিয়ে মাঝে মধ্যেই অস্ত্রের মহড়া আর গোলাগুলিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। প্রকাশ্য অবৈধ অস্ত্রের এমন মহড়ায় আতঙ্কে দিন পার করছেন পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়ন এবং নাটোরের লালপুরের গৌরীপুরের 5 শতাধিক পরিবার। স্পিড বোট আসে, স্পিড বোট থেকে ওরা গোলাগুলি করে, তারপরে টলারে আসেও গোলাগুলি করে। বাড়ির দিকে গুলি পড়ে, বাড়ির ঘরের মধ্যে গুলি পড়ে, ঝরঝর করে পড়ে। তো ভয়ে আমরা কি করব? চালের পোলে গুলি পড়ছে, তারপরে আমরা বাড়ির দাঁড়াতে পারছি নি, থাকতে পারছি নি বাড়ির। প্রশাসনিক ধরেন আমরা কি বলবো, এরা তো কিছু বলে না, প্রশাসন এখন এদিকে আসেনি। চলতি বছরের 3 জুন নাটোরের লালপুরের পদ্মা নদীর দিয়ার বাহাদুরপুর মৌজার 460 একর জায়গা বালু উত্তোলনের জন্য লিজ দেয় নাটোর জেলা প্রশাসন। 9 কোটি 68 লাখ টাকায় অনুমতি পায় মেসার্স মোল্লা এন্টারপ্রাইজ। কিন্তু বৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করতে গেলেই ঘটছে বিপত্তি। অভিযোগ, পাবনার ঈশ্বরদী উপজেলার বিএমপি নেতা জাকারিয়া পিন্টু ও তার সহযোগীরা বৈধ বালু উত্তোলনে বাধা দেয় এবং দৈনিক 5 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা আদায়ে মাঝে মধ্যেই চলছে অবৈধ অস্ত্রের মহড়া ও গোলাগুলি। এছাড়া পদ্মা নদীতে মাছ শিকার করতে নামা, জেলে ও চরের জমিতে ফসল ফলাতেও কৃষকদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জাকারিয়া পিন্টুর ভাই ওই যে মেহেদি নাকি এরা আছে, এরা থাকার পরে আপনার আমরা মাছ মারার পর আসার পরে আমাদের কাছে আসে হুমকি দেয়, আমাদের থেকে প্রতিনিয়ত 5,000 টাকা করে চাঁদা চাই। আমাদের কর্ম নাই, আমরা বেকার, মাছ ধরে খাই, এর জন্য যদি চাঁদা দেওয়া লাগে তাহলে আমরা কি করব? তাহলে কি করে তাহলে আর সংসার চালাবো, পরিবার চালাবো? এরা আমাদের নিজের দলিলি সম্পত্তিকেও দখল করে সেটা আমাদের কাছে আবার লিজ দিচ্ছে। আমাদের বাপদাদার সম্পত্তি আমরা আবার টাকা দিয়ে লিজ নিয়ে আবাদ করতেছি। নদীতে যখন বালু উত্তোলন করতে নৌকা আসছে, তারা আতঙ্কিতভাবে গুলি করছে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং নৌ পুলিশ যারা আছে ওনাদের কাছে, যাতে ওনারা আমাদের এই ব্যবসাটা ঠিকভাবে করতে পারি সেই দিক যেন ওনাদের দৃষ্টি থাকে এবং ওনাদের আমাদের সহায়তা করে। লালপুরের পদ্মা নদী থেকে বালু নিতে দৈনিক 25 থেকে 30টি বাল্ক হেড আসে। তাদের আসা যাওয়ার পথে ব্যবহার করতে হয় ঈশ্বরদী উপজেলার সারাঘাট। আর এসব বাল্ক হেড থেকে চাঁদা তোলা নিয়েও মাঝে মধ্যেই বাধে বিপত্তি। ঘাট নিয়ন্ত্রণ ও চাঁদা আদায়ের অভিযোগ ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদি হাসানের বিরুদ্ধে। তিনি ঈশ্বরদী উপজেলা বিএমপি নেতা জাকারিয়া পিন্টুর ভাই। এখানে টনি বিশ্বাস নামের যে ঘাটটা ছিল, ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিয়েছে, অথচ এরাই উল্টা আবার এইসব ব্লেম করতেছে। কেন আমি জানি না, যে কোনো কারণে হয়তো আমার ঈশ্বরদী রাজনৈতিক এনিমি আছে, তারা হয়তো ইনভলভ, যতদূর আমি জানিছি, বা তাদের একটা ইন্টারেস্ট আছে। সব মিলাই হয়তো কালার করার জন্য এটা আমার নামটা জোড়াচ্ছে। অস্ত্রের মহড়ার ঘটনায় নাটোর ও পাবনা জেলার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অস্ত্রসহ কয়েকজনকে আটক করেছে। এই 2-3 দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, এটা হচ্ছে নদী কেন্দ্রিক। যারা বালু নিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে। আমরা যখন আসছি তখন দেখছি কিছু নেই। মানে আমরা তো
বুঝতে পারতেছি না কখন যাচ্ছে কখন এই ঘটনাগুলি ঘটতেছে, যখন ঘটে তার অনেক পরে আমরা জানি। ইতিমধ্যে আমাদের এডিশনাল এসপি বড়াইগ্রাম সার্কেল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা সহ অন্যান্য বিষয়ে কাজ করছে। একই সাথে আমরা মূলত পাবনা জেলা পুলিশের সাথে সমন্বয় করছি গত সপ্তাহে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে। তবে আতঙ্কিত বাসিন্দাদের স্বস্তি দিতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাহবুব হোসেন, এখন নাটোর। শেরপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে করলা, কাঁকরোল, শসা ও পেঁপের দাম। তবে বেগুন, পেঁয়াজ ও রসুনের দাম স্থিতিশীল রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে শহরের নবীনগর হাজি বাজার থেকে যুক্ত হয়েছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? কোন সবজির দাম কত জানাবেন? রাত্রি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জেলা শহরের সবচেয়ে বৃহৎ সবজির পাইকারি বাজার নবীনগর হাজির বাজার। তো আমি সকাল থেকে দেখছিলাম যে সে সবজি বিক্রেতারা তাদের কিন্তু উৎপাদিত সবজি এই বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন, এবং আমি খেয়াল করেছি বেশ কয়েকদিন থেকে কিন্তু শেরপুরে সবজির বাজার অনেকটাই চড়া। তো আমি যদি রাত্রে আপনাকে আজকের বাজার দরটি জানাই, আমরা দেখেছি যে গত সপ্তাহে করলা বিক্রি হচ্ছিল 60 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 10 টাকা বৃদ্ধি পেয়ে 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে কাঁচামরিচ বিক্রি হচ্ছিল 40 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করেই 20 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে মিষ্টি লাউ প্রতি পিস বিক্রি হচ্ছিল গত সপ্তাহে 60 থেকে 70 টাকার মধ্যে, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করে 10 টাকা বৃদ্ধি পেয়ে 80 টাকা প্রতি পিস বিক্রি হচ্ছে। এছাড়া পটলও আমরা দেখেছি 10 টাকা বৃদ্ধি পেয়ে 25 টাকা থেকে শুরু করে 35 টাকা পর্যন্ত পটল বিক্রি হচ্ছে। এছাড়া আমি দেখেছি ঢেঁড়সও 5 টাকা বৃদ্ধি পেয়ে 20 টাকা থেকে 25 টাকা বিক্রি হচ্ছে। আমরা দেখেছি পেঁপেতেও 20 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 5 টাকা বৃদ্ধি পেয়ে 25 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া শসাতেও আমরা দেখেছি গত সপ্তাহে শসা বিক্রি হচ্ছিল 35 টাকা কেজি ধরে, সেটি কিন্তু আজকের বাজারে 5 টাকা বৃদ্ধি পেয়ে 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন যে শাক রয়েছে, লাউ শাক, পালং শাক, পুঁই শাকও আমরা দেখেছি আটি প্রতি 3 থেকে 5 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে আলু বিক্রি হচ্ছে 16 টাকা কেজি ধরে, বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি ধরে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে, এবং রসুন বিক্রি হচ্ছে 110 টাকা কেজি ধরে। তো হঠাৎ করে বেশিরভাগ সবজির দাম কেন এতটাই বৃদ্ধি পেয়েছে, এই বিষয়ে আমি বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত শেরপুরের চরাঞ্চলে যে সকল সবজি উৎপাদন হয় সেগুলো কিন্তু বাজারে খুবই কম আসছে। আমি দেখেছিলাম যে সকাল থেকে বিশেষ করে ছোট ছোট ভ্যানে করে অন্যান্য দিন যে সকল সবজি বিক্রেতারা আসে তারা কিন্তু আজকে অনেকটাই উপস্থিতি কম দেখেছি। তো তারা বলছেন যে যদি স্বল্প সংকট কমে যায় তাহলে হয়তো এই ক্রেতাদের নাগালে মধ্যে থাকবে, এবং ক্রেতারাও বলছেন যে কৃত্রিম সংকট যেন তৈরি করা না হয়। তো রাত্রে এই ছিল শেরপুর থেকে সবজির বাজার দরের সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুরের সবজি বাজারের খবর জানাচ্ছিলেন জাহিদুল খান সৌরভ। নওগাঁয় পাইকারি মাছের আড়তে দেশীয় এবং চাষের মাছের সরবরাহ কমেছে। এতে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। নওগাঁর পৌর পাইকারি মাছের আড়ত থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, কোন মাছের দাম সবচেয়ে বেশি বেড়েছে? মাছের বাজার দর নিয়ে আপনার কাছে জানতে চাই। রাত্রি ঈদ পরবর্তী সময় থেকে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে পুকুর, জলাশয়, ডোবাসহ বিভিন্ন যেসব নিচু জায়গা রয়েছে সেখানে পানি জমছে, আর পানি জমার কারণে বিশেষ করে পানি জমছে। এক্ষেত্রে যারা মাছ চাষি রয়েছে তারা কম পরিমাণ মাছ ধরে বাজারে নিয়ে আসছে। এই কারণে বলা যায় যে পৌর যেসব পাইকারি আড়ত রয়েছে এই জেলা শহরে সেখানে মাছের সরবরাহ কমছে, যার কারণে বলা যায় যে গত 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি মাছের দাম যদি বলা যায় যে রুই বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 320 থেকে 350 টাকা পর্যন্ত, এবং দেশীয় যে মাছ রয়েছে ভুসি তা বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যেসব মাছ রয়েছে সেসব মাছের দামের কথা যদি যে কাতলা, জীবিত যেসব কাতলা রয়েছে চাষটিতে 1 থেকে 2 কেজি ওজনের কাতলা বিক্রি হচ্ছে
200 থেকে 220 টাকা কেজি। সিলভার বিক্রি হচ্ছে 1 থেকে 3 কেজি ওজনের 120 থেকে 150 থেকে 280 টাকা কেজি, এবং ব্রিগেড মাছও একই দামে বিক্রি হচ্ছে। মির্কা যেসবের ওজন 1 থেকে 2 কেজি তা বিক্রি হচ্ছে 200 থেকে 220 এবং 30 টাকা পর্যন্ত। জাপানি মাছও একই দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাস মাছের কথা যদি বলি, যে 1.5 থেকে প্রায় 2 কেজি ওজনের পাঙ্গাস বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজি। যেহেতু এখন জলাশয়গুলোতে পানি রয়েছে, আর পানি জমে যাওয়ার কারণে বলা যায় বেশি যেসব মাছ রয়েছে সেসব মাছের সংকট রয়েছে বিভিন্ন বাজারে। বলা যায় যে ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি, পাবদা 300 থেকে 400, এবং বাটা মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি। তবে আগামী 2 মাস পর মাছের সরবরাহ স্বাভাবিক দাম কিছুটা কমে আসবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মাছের দর দাম নিয়ে সবশেষ। মাছের দরদাম নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী। পটুয়াখালীতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু। শনিবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 24 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আক্রান্ত হয়ে কলাপাড়ায় 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। পারভেজ, ডেঙ্গু নিয়ে জনসচেতনতা তৈরিতে প্রশাসনের কোনো ভূমিকা দেখছেন কিনা জানাবেন। রাত্রি ডেঙ্গু কিন্তু ধীরে ধীরে বাড়তেই শুরু করছে দ্বীপ জেলা পটুয়াখালীতে। এই পটুয়াখালী জেলার যে 7টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু প্রতিটি উপজেলায় কম বেশি ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ছে। আমরা সরাসরি আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রশাসনিকভাবে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে আনার জন্য সেরকম কোনো পদক্ষেপ আমাদের চোখে পরিলক্ষিত হয়নি। তবে যেমন জেলা শহরে ফগার মেশিন দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হলেও কিন্তু অন্যান্য উপজেলা শহরে কিন্তু এরকম কার্যক্রম আমরা দেখতে পাইনি। এবং এছাড়া যে ভুক্তভোগী যে সকল রোগীরা আক্রান্ত হচ্ছেন তারা বলছেন যে যেখানে বর্ষার পানি জলাবদ্ধ অবস্থা সৃষ্টি হয় সেখান থেকেই কিন্তু ডেঙ্গুর দ্রুত বাড়ে, এবং তারা কিন্তু ডেঙ্গু মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। তো আমরা খোঁজ নিয়ে জেনেছি যে পটুয়াখালী জেলায় গত 24 ঘন্টায় 24 জন ভর্তি হয়েছে, এবং এর মধ্যে সুস্থ হয়ে 15 জন বাড়ি ফিরে গেছেন। এছাড়া যে 1 জানুয়ারি থেকে অদ্য পর্যন্ত মোট ভর্তি সংখ্যা জেলায় 595 জন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 526 জন। এখন বর্তমানে ভর্তি রয়েছে 67 জন। এছাড়া ইতিমধ্যে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের একজন 70 বছরের একজন বয়স্ক পুরুষ, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া পটুয়াখালী সদরে আমরা গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 4 জন, এবং মির্জাগঞ্জ উপজেলায় ভর্তি হয়েছে 11 জন, এবং 10 মিনায় 1 জন, এবং কলাপাড়ায় 5 জন, গলাচিপায় 2 জন, এবং বাউফলে 1 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি অবস্থায় রয়েছে, তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে ডেঙ্গু ধীরে ধীরে বাড়ছে, সেটি নিয়ন্ত্রণে উপজেলা জেলা কর্মকর্তারা কাজ শুরু করবেন বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন জসিম পারভেজ। সাতক্ষীরার সীমান্ত ঘেঁষে ইছামতি নদীর ভয়াবহ ভাঙনে বদলে যাচ্ছে দেশের মানচিত্র। বছরের পর বছর শাসনের অভাবে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, কবরস্থান, সরকারি স্থাপনা। এভাবে চলতে থাকলে মানচিত্র থেকে জনপদ মুছে যাবে শঙ্কা স্থানীয়দের। আসান রাজীবের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরার দেভাটায় বাংলাদেশ ভারত সীমান্তের ইছামতি নদী। স্রোতের তোড়ে প্রতিনিয়ত ভাঙছে বাংলাদেশ অংশের তীর, বিলীন হচ্ছে নদীগর্ভে, আর এতেই বদলে যাচ্ছে দেশের মানচিত্র। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে দেভাটা উপজেলার ভাতশালা, কোমরপুর, সুশীলগাতি, নাংলা সহ আশপাশের জনপদ। টেকসই বাঁধ না থাকায় ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের হাজারো মানুষের। এই নদী বহু দূরে ছিল, নদী ওপরে উঠে গেছে জমি, বুঝছেন? এখন ভাঙতে ভাঙতে এই আছে, এই ভেড়ি বাঁধা 2 ফুটের মতো বাকি আছে ভাই। এই 2 ফুট ভেঙে গেলেই মনে করেন যে পুরো সাতক্ষীরা তলেই যাবে। 3-4 বছর এরকম দেখতেছি আপনার কাজ করে যায়, ওপরে মাটি দিয়ে যায়, নিচে কোনো কাজ হয় না, ফলে এই মাটিটা থাকে না, এই মাটিটা আবার বসে যায়।
স্থানীয়দের দাবি, গত 3 দশকে ইছামতি গিলে ফেলেছে হাজার হাজার বিঘা জমি, বসতবাড়ি। নতুন করে ভাঙন হুমকিতে রয়েছে দেভাটা থানা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনা। বিপরীতে ভারতের অংশে চর জেগে উঠেছে, সেখানে গড়ে উঠেছে ইটভাটা, পার্ক ও হোটেল রিসোর্ট। জমি জায়গা যা ছিল এখানে সব নিয়ে গেছে, এখন একটু আছে এই ঘরটুকু বান্ধার জায়গা, এই ছাড়া আর কোনো জায়গা নেই আমার। দিয়ে আপনার বাঁধগুলো সেইভাবে সুন্দরভাবে গোছাই গাছাই দেখাশুনো করে রাখতো, তাহলে আমাদের হয়তো দুর্ভোগের এতে পড়তে হইতো না। এখানে বস্তা দেয়, এখানে কন্টিনিউ কোনো ভেড়িবাদ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ইছামতির ভারতীয় অংশে টেকসই বাঁধ থাকায় সেখানে চর জমছে, আর বাংলাদেশের অংশে প্রবল স্রোতের কারণে প্রতিনিয়ত ভাঙন হচ্ছে। এই অসম ব্যবস্থাপনা শুধু ভূমি নয়, সীমান্ত নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। প্রপার ড্রেজিং না করা যায় বা এই সমস্যার দুই দেশ মিলে যদি সমাধান আলোচনার প্রেক্ষিতে সমাধান না করা যায়, আমরা শুধু এইটুকুই বলতে পারি যে এটা কিন্তু একটা আমাদের দেশের জন্য একটা সতর্ক হওয়ার সময় এসেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, সীমান্ত এলাকা হওয়ায় নদী থেকে বালু উত্তোলন ও কাজ শুরু করতে কিছুটা সমস্যা হচ্ছে। টেকসই ও পরিকল্পিত বাঁধ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দেয়া আছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা রয়েছে। আমরা চেষ্টা করছি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের সাথে আলাপ আলোচনা করে দ্রুত বালু উত্তোলনের যে একটা সমস্যা সেটি নিরসন করে বালু উত্তোলনের মাধ্যমে যে বাঁধের যে কার্যক্রম বালিপূর্তি জিও ব্যাগ ভরণ, তো সেগুলো সম্পূর্ণ করতে পারবো। বাংলাদেশ ভারত সীমান্তের সাতক্ষীরা অংশে ইছামতি ও কালিন্দী নদীর প্রায় 70 কিলোমিটার প্রবাহমান হলেও টেকসই বাঁধ আছে মাত্র 5 কিলোমিটার অংশে। এ অবস্থায় জমি রক্ষায় দ্রুত বাকি অংশে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। এবার দেশের বাইরে প্রসঙ্গ। থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী ব্যাংকক। প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের পর শুরু হওয়া এই বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, 2023 সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। আশঙ্কা আছে গণ আন্দোলনের জেরে ভেঙে যেতে পারে অভ্যন্তরীণ সংকটের কারণে চাপে থাকা পেতংতার্নের জোট সরকার। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। রাতারাতি বদলে গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভিক্টোরি মনুমেন্টের চেহারা। ভারী বৃষ্টিতেও প্রধানমন্ত্রী পেতংতাং সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সরকার পতনের হাওয়া বইছে কখনোই ইউরোপীয় বা বিদেশি নিয়ন্ত্রণে না থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে। อดีตนะครับผมกับครอบครัวเป็นคนเสื้อแดงมาก่อนทั้งพ่อแม่พี่น้องผมเป็นเสื้อแดงกันทั้งบ้านรวมถึงตัวผมด้วยวันที่ไม่มีสีเสื้อเลยมีสีเดียวคือสีเลือดรักชาติของแผ่นดินของเราซึ่งเป็นเอกราชมานาน ঘটনার সূত্রপাত গেল মে মাসে। এ সময় বিতর্কিত সীমান্ত অঞ্চলে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। এর এক পর্যায়ে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন ও কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটের প্রেসিডেন্ট হুন সেনের একটি ফোনালাপ ফাঁস হয়। এ সময় নিজ দেশের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন থাই প্রধানমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, দীর্ঘদিন দেশের রাজনীতিতে প্রভাব খাটানো থাই সেনাবাহিনীকে নিয়ে সমালোচনার জেরে জনগণের বিরাগভাজন হয়ে ওঠেন 38 বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, 2023 সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি দেশের সবচেয়ে বড় বিক্ষোভ। একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে জোট সরকারের মধ্যে ঐক্যের অভাব। আগামী জুলাইতে অনাস্থা ভোটের মুখেও পড়তে হতে পারে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে। তবে যার সঙ্গে ফোনালাপের জেরে বিপদে পড়েছেন থাই প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের দাবি, শান্তিপূর্ণভাবে বিতর্কিত সীমান্ত বিরোধ নিষ্পত্তির সদিচ্ছা আছে নমপেনের। សកម្មភាពវាយប្រហារខុសច្បាប់ដោយកងទ័ពថៃមកលើកងទ័ពកម្ពុជាកាលពីថ្ងៃទី28 ខែឧសភាកន្លងទៅនៅតំបន់មុំបីក្នុងទឹកដីកម្ពុជា। রয়টার্স বলছে, শনিবার যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর বাবা থাকসিন সিনাওয়াত্রার পতনের আন্দোলনের সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন, যে অভ্যুত্থানের জেরে 2016 সালে থাকসিন ক্ষমতাচ্যুত হন। এমনকি ইয়ংলাক সিনাওয়াত্রা, যিনি পেতংতার্নের ফুপু, 2014 সালে আদালতের রায়ের ভিত্তিতে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, সেই আন্দোলনে জড়িতদেরও অনেকেই আবারও নেমেছেন রাজপথে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
ইরানের সাথে যুদ্ধে জয় ইসরায়েলের। নেতানিয়াহু এমন দাবি করলেও নিজেদের প্রধানমন্ত্রীকেই বিশ্বাস করেন না খোদ ইসরায়েলিরাই। জরিপ বলছে 59% ইসরায়েলি চান গাজায় লড়াই বন্ধ হোক, আর 49% মানুষের মতে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলে নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার একমাত্র কারণ। এদিকে বিশ্লেষকরা বলছেন আগাম নির্বাচন দিলে ইরানের সাথে 12 দিনের সংঘর্ষ বুমেরাং হয়ে আঘাত হানবে নেতানিয়াহুর ভোট ব্যাংকে। আর জানাচ্ছেন নুজাত কামাল। গেল মার্চ মাসে গাজা অস্ত্রবিরতির আলোচনা যখন সফলতার দ্বারপ্রান্তে, তখনই হঠাৎ মুখ ফিরিয়ে নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। অনেক বিশ্লেষকের মতে সেটি ছিল রাজনৈতিক আত্মহত্যা। সংঘাতে ক্লান্ত 20 লাখের বেশি ফিলিস্তিনি, এমনকি ইসরায়েলিরাও যখন মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের সমাপ্তির আশা দেখছিল, তখনই থমকে গেল পুরো শান্তি প্রক্রিয়া। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ ইসরায়েলিরা, বিশেষ করে জিম্মি ইসরায়েলিদের স্বজনরা। অভিযোগ ওঠে জনতার নিরাপত্তা আর জাতির বৃহত্তর স্বার্থ বাদ দিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মধ্যপ্রাচ্য সংকটকে পুঁজি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। Fighting a war not to win for Israel but to win for his coalition, as so many people have articulated. For him, is maintaining the coalition is a key factor. এমন পরিস্থিতিতে দিন দিন সমর্থন কমছে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। জরিপ বলছে আগাম নির্বাচন দিলে ইরানের সাথে 12 দিনের সংঘর্ষ বুমেরাং হয়ে আঘাত হানবে নেতানিয়াহুর ভোট ব্যাংকে। মারিভ নামের একটি সংবাদপত্রের জরিপে উঠে এসেছে 120 আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা তো পাবেই না, সরে যেতে পারে জোট সরকারে থাকা ছোট ছোট অনেক দলও। একই জরিপ বলছে 59% ইসরায়েলি চান গাজায় লড়াই বন্ধ হোক, ফিরে আসুক জিম্মি নাগরিকরা। 49% মানুষ মনে করেন নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার একমাত্র কারণ। ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের নতুন জরিপ বলছে প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ বা আংশিক আস্থাও নেই 50% ইসরায়েলির। If he's not, he's out of office. And if he's out of office after having to govern on October 7th and bring this debacle to the Israel state, he has to keep his power, otherwise he will collapse. দুর্নীতির একাধিক মামলাও রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ঘুষ, প্রতারণা সহ নানা মামলার মধ্যে হাই প্রোফাইল একটি ফৌজদারি অপরাধ মামলায় আগামী সপ্তাহেই উচ্চ আদালতে হাজিরা দেওয়ার কথা তার। দেশে জরুরি অবস্থার দোহাই দিয়ে শুনানি পেছানোর চেষ্টা করেও সফল হননি তিনি। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবার খেলার খবর। এশিয়ান কাপে খেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে রোববার মিয়ানমারের ইয়াংগুনে সি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে বাটলারের দল। বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। মাঠের লড়াইয়ে নামার আগে কোচ পিটার বাটলারের কণ্ঠে বাছাইয়ের বাধা ডিঙানোর আশা। ওয়াসিল হক পান্থ জানাচ্ছেন বাকিটা। নিজেদের শোকেসে আছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি, অন্যদিকে অতৃপ্তি হলো গোটা এশিয়ার বড় আঙিনায় এখনো নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ জাতীয় নারী দল। উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের বৈতরণীও পেরোনো হয়নি এখনো। গ্রুপের 3 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেছনে কেবল তুর্কমেনিস্তান। বাছাইয়ের 8 গ্রুপের সেরা 8 দল পাবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশের জন্য তাই পথটা মসৃণ নয় মোটেও। কঠিন পথে ছোটার আত্মবিশ্বাস বাটলার খুঁজে নিচ্ছেন গত কয়েক মাসের পারফরমেন্সের দিকে তাকিয়ে। Federation got me some sort of better ranked teams such as played UAE, Jordan, Indonesia, higher ranked teams where we actually did very well. So all in all, it's we come into the tournament, you know, sort of half well prepared and full of optimism and positivity. টুর্নামেন্টের প্রথম বাধা বাহরাইন। 3 প্রতিপক্ষের মধ্যে তাদেরকেই শারীরিকভাবে শক্তিশালী মানছেন বাটলার, তবে সাফজয়ী কোচ সন্তুষ্ট নিজেদের প্রস্তুতি নিয়েও। I think Myanmar are strong, Bahrain are strong physically. We're a young group. Our video analysis of each and every team where possible. But yeah, I'm respectful, but I wouldn't really single out any team because football can really surprise you. সবশেষ 3 ম্যাচেই জয়হীন বাহরাইনের মেয়েরা। এরপরেও কোচ মোহাম্মদ আদনান হুসেইনের কণ্ঠে নিজেদের মেলে ধরার প্রতিশ্রুতি। Thank God we could make it to come here, and the team is like mixed now between young player and
all senior players. So hopefully we're gonna present something good in football in Myanmar. বাছাই পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল মঞ্চে খেলার বিষয় মেয়েরা জন্ম দিতে পারবে কিনা সে প্রশ্নের উত্তর আপাতত সময়ের হাতে তোলা থাক। তবে বাটলারের বিশ্বাস আফিদা, রিপা, মনিকা, ঋতুপর্ণারা পারবেন কঠিন সে পথ পাড়ি দিতে। Can we qualify out of this group? The answer to that is if everybody brings their A game, I think we can. ওয়াসিউল হক পান্থ, এখন। বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও গ্লোবাল টি-20তে খেলা হচ্ছে না ফরচুন বরিশালের। তবে সোমবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। অবশ্য গ্লোবাল টি-20তে যাবার আগে বিপিএল এর ক্যালেন্ডার ও অকশনের অপেশাদারিত্ব নিয়ে সরব রাইডার্স ম্যানেজার। এখন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রংপুরে বিপিএল কবে হবে কথা বলেছেন সে বিষয়েও। আর জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। বিপিএল এর টানা দুইবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, তবুও গ্লোবাল টি-20তে নাম নেই দলটির। প্রথমবার আমন্ত্রণ পেয়েও সেটা পায়ে ঠেলেছিল বরিশাল, আর এবারের সিজনে তাদেরকে স্মরণই করেনি গায়ানা। ক্রিকেট আঙ্গনে তাই চাপা ফিসফাস, তাহলে কি পেছন থেকে কলকাঠি নাড়ছে রংপুর রাইডার্স? তবে রাইডার্স ম্যানেজার সানিয়ান তানিম জানালেন গ্লোবাল টি-20 নিয়মের কারণেই টুর্নামেন্টের বাইরে বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছি, কিন্তু একটা জিনিস সবাই হয়তো কনফিউজড হয় যে চ্যাম্পিয়ন হলেই গায়ানাতে কোয়ালিফাই করা যায়। ইট ইজ নট সামথিং লাইক দ্যাট। দিস ইজ অ্যান ইনভিটেশনাল টুর্নামেন্ট। সো গায়ানা যাদেরকে ইনভাইট করবে তারাই যেতে পারবে। সো দিস ইজ নট আ কোয়ালিফিকেশন প্রসেস যে বিপিএল চ্যাম্পিয়নরাই যেতে পারবে বা কোনো কিছু। রিয়েলিস্টিক্যালি এবং বাস্তবতা যদি আপনি খেয়াল করে দেখেন, একই দেশ থেকে, সেটা খালি বাংলাদেশ থেকে না, কোনো দেশ থেকে একই দেশ থেকে দুইটা টিম গ্লোবাল খেলতে যাবে, আই ডোন্ট থিঙ্ক রিয়েলিস্টিক্যালি ইটস এভার পসিবল। গ্লোবাল টি-20তে শিরোপা ধরে রাখার লক্ষ্য রংপুরের, তবে চিন্তা আছে বিপিএল নিয়েও। তাতে বিগত বছরগুলোর তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়ার অনুরোধ রাইডার্স ম্যানেজারের কণ্ঠে। ইতোমধ্যেই বিসিবিকে বিপিএল এর আগামী আসরের পঞ্জিকা প্রকাশের কথা বললেও মিলেছে শুধুই আশ্বাস। পাশাপাশি লটারি ড্রাফট বাতিল করে অকশনে পেশাদারিত্ব ফেরানোর দাবি রংপুরের। তবে সবার আগে একটা প্রশ্ন অবধারিতভাবেই চলে আসে, আগামী বিপিএল আদৌ হবে তো? আমরা জানতে চেয়েছি, এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ড থেকে কেউ আমাদেরকে কন্ট্যাক্ট করেনি যে বিপিএল কখন হওয়া উচিত বা কোনো কিছু। কিন্তু আমাদের যেহেতু প্লেয়ারদের অনেক ফোকাস করতে হয় যে প্লেয়ারদেরকে কোন সময় নিতে হবে না নিতে হবে, আমি মনে করি যে বিপিএল এর ক্যালেন্ডারটা সিলেক্ট করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি মনে করি যে 7টা টিম নিয়ে বিপিএল হওয়ার কোনো কারণ আমি দেখি না। বিকজ আপনি যদি দেখেন প্লেয়ার কোয়ালিটি, আমাদের যে পুল আছে এবং যে নাম্বার অফ প্লেয়ার্স আছে, বিদেশ থেকে আমরা যত প্লেয়ার আনতে পারি, আই থিঙ্ক 7টা থেকে যদি 6টাতে রিডিউস হয়, বেটার কোয়ালিটি হবে টিমের, বেটার প্লেয়ার্স হবে, তখন আপনি যে কাউকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া লাগবে না। অনেস্টলি দেখেন, টিমটা যখন আমি গুছাই তখন আমার কাছে খুব ডিসকমফর্ট লাগে যখন আমরা একটা প্লেয়ারকে একটা ম্যাচের জন্য, 2টা ম্যাচের জন্য, 3টা ম্যাচের জন্য আনা লাগে। আপনারা গতবারে যদি খেয়াল করে থাকেন, আমাদের 3টা প্লেয়ার ল্যান্ড করেছে খেলার 2 ঘন্টা আগে। আসলে এভাবে করে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক অপছন্দের একটা ড্রাফট সিস্টেমে আমরা টুর্নামেন্টটা করি। ওই লটারিতে আমি আর আপনি 1, 2, 3, 4 হব এবং লাখের উপরে প্লেয়ারদেরকে নিব। আমার কাছে মনে হয় ইটস নট ফেয়ার। গত বিপিএলে কোয়ালিফায়ারের আগে পুরো দল নিয়ে রংপুর স্টেডিয়ামে উৎসবে মেতেছিল রাইডার্সরা। দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিল পরবর্তী সিজনে রংপুরে ম্যাচ খেলতে চান তারা। আগ্রহটা এখনো আছে ফ্র্যাঞ্চাইজিটির। এদিকে বিসিবিও চায় ক্রিকেট বিকেন্দ্রীকরণ করতে, কিন্তু 2-2 4 মেলার সম্ভাবনায় আছে শঙ্কা। ইট ইজ অ্যান ওপেন অফার ফ্রম আস, ফ্রম রংপুর রাইডার্স, যে রংপুরে যদি বাংলাদেশ ক্রিকেটকে নিতে হয় অথবা বিপিএলকে নিতে হয়, রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজ হিসাবে যতটুকু দায়িত্ব আছে আমরা এটা 100% করব। রংপুরের যে মাঠ আছে আমার কাছে মনে হয় দ্যাট ইজ গুড এনাফ ফর হোস্টিং আ বিপিএল গেম। অ্যাটলিস্ট আপনার তো ওখানে যে 10টা ম্যাচ খেলা লাগবে না, আপনি আস্তে আস্তে যদি আমরা শুরু করতে পারি যে 2টা ম্যাচ, 3টা ম্যাচ, সেটা করার ক্যাপাসিটি রংপুরের আছে। অনেস্টলি আপনি যদি লজিক্যালি চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় যে অনেক ফার স্টেজ হয়ে যাবে যে আমরা প্রত্যেকটা যারা বিপিএল খেলেন তাদের ব্যক্তিগত জায়গায় যে একটা ম্যাচ খেলা, বাট 1টা 2টা করে শুরু করা সম্ভব। আমি শুনেছি যে রাজশাহীতে হয়তো বিপিএল এবার নিয়ে যাবে, উইচ ইজ আ ভেরি গুড স্টেপ। সো রাজশাহী যদি স্বপ্ন দেখতে পারে তাহলে রংপুর আস্তে আস্তে স্বপ্ন দেখবে। এই বছর না হলেও হয়তো আগামী বছর, এই বছরের পরের বছরটা সম্ভব হবে। আগামী বছরটা ইম্পসিবল না, বাট আমার কাছে মনে হয় এখন থেকে যদি খুব সিরিয়াসভাবে এবং খুব কনসেন্ট্রেশন করে এই কাজটা করা যায়, এটা করা সম্ভব। সংশয় থাকলেও রংপুর রাইডার্সের প্রত্যাশা সুদিন ফিরবে বিপিএলে। একই লক্ষ্যে বিপিএল এর গভর্নিং বডিতেও এসেছে পরিবর্তন, কিন্তু বিপিএল এর জরাজীর্ণ চেহারায় জৌলুস ফিরবে তো? আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।
আমেরিকায় ফাঁকা গ্যালারি, গরমে ক্লান্ত ফুটবলাররা আর কর্দমাক্ত মাঠ, এই তিনের সমালোচনার কেন্দ্রবিন্দুতে ক্লাব বিশ্বকাপ। কিন্তু মাঠের বাইরের আলোচনায় জায়গা করে নিয়েছে টাকার ছড়াছড়ি। কে কত আয় করলো, কত খরচ পুষিয়ে গেল, এসব নিয়েই এখন সরগরম ইউরোপের বড় ক্লাবগুলো। ফুটবলের মাঠে এখন যেন গোলের চেয়ে বড় হয়ে উঠেছে টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্লাব বিশ্বকাপে মাঠে যতটা না উত্তেজনা, টেবিলে তার চেয়ে ঢের বেশি উত্তাপ টাকার অঙ্কে। মজার বিষয় হলো টুর্নামেন্টটা খেলেই নতুন ফুটবলার কেনার খরচ উঠে গেছে কারো কারো। ম্যানচেস্টার সিটি আর চেলসির ক্ষেত্রে তো সেটাই সত্যি। গ্রীষ্মকালীন ট্রান্সফারের বড় একটা অংশ উঠে গেছে শুধু এই টুর্নামেন্ট থেকেই। ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন হলে আয় করবে 92 মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1350 কোটি টাকা। শুধু অংশগ্রহণ করেই ইউরোপিয়ান ক্লাবগুলো পাচ্ছে 27.9 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 410 কোটি টাকা। আয়ের হিসাবটাও নির্দিষ্ট ছকে। গ্রুপ পর্বের এক একটি জয় মানে 1.5 মিলিয়ন পাউন্ড, ড্র করলে 7.5 লাখ পাউন্ড। পরের ধাপগুলোয় আয় আরও বড়। শেষ 16 জিতলে 5.5 মিলিয়ন পাউন্ড, সেমিফাইনালে গেলে পাওয়া যায় 15.3 মিলিয়ন, আর ফাইনাল জিতলেই 29.2 মিলিয়ন পাউন্ড। সিটির এখন পর্যন্ত আয় 37.8 মিলিয়ন পাউন্ড। চেলসি একটু কম আয় করেছে, কারণ তারা গ্রুপ পর্বে হেরে গিয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে। তবে যে অর্থ আয় করেছে তাতে উঠে গেছে এক ফুটবলারের দাম। চেলসি লিয়াম ডেলাপকে কিনেছে 30 মিলিয়ন পাউন্ডে। বিশ্বকাপে তিনি করেছেন গোল, আর সেই গোলে এসেছিল জয়। সেই গোলেই দাম রীতিমতো সুদ হয়ে গেছে। ম্যান সিটি রায়ান আইথ নুরিকে এনেছিল 31 মিলিয়নে, পুরো টাকাই উঠে গেছে, সঙ্গে বোনাস 7 মিলিয়ন। চেরকি আর রেইজন্ডার্সের দামও উঠে যাবে সেমিফাইনাল বা শিরোপা জিতলেই। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির গতবারের আয় ছিল 95 মিলিয়ন পাউন্ড, ম্যাচ খেলেছিল 17টি। তবে ক্লাব বিশ্বকাপে আয় প্রায় কাছাকাছি, কিন্তু ম্যাচ মাত্র 7টা। এদিকে ইউরোপিয়ান লিগের প্রধান ক্লোডিয়াস শেফারের দুশ্চিন্তা ভিন্ন। তার মতে টুর্নামেন্টে এত টাকার ছড়াছড়ি ঘরোয়া লিগগুলোর মাঝে আর্থিক বৈষম্য তৈরি করেছে। তার কথায়ও আছে যুক্তি, কারণ অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গ গ্রুপ পর্ব থেকে বাদ পড়েও পেয়েছে 11.5 মিলিয়ন পাউন্ড, যেটা তাদের লিগের বেশিরভাগ ক্লাবের পুরো মৌসুমের বাজেটের সমান। অন্যদিকে অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া ক্লাব অকল্যান্ড সিটির ফুটবলাররা নাকি টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বলে গুঞ্জন রয়েছে। একটা সময় ক্লাব বিশ্বকাপ মানেই ছিল ট্রফির লড়াই, এখন সেটাই হয়ে উঠেছে টাকার খেলা। এক একটি গোল, এক একটি জয় মিলিয়ন পাউন্ডের সমান। রাফিদ চৌধুরী, এখন। শেষ করছি এখন বাজার, তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কুমিল্লায় ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলী সায়দাবাদ থেকে গ্রেপ্তার, ভিডিও ছড়ানোর অভিযোগে আটক আরও 4 জন। ডাকসুতে ভোটার ও প্রার্থী হতে থাকছে না বয়সের বাধা, সভাপতির ক্ষমতা কমলেও নির্দিষ্ট সময়ে নির্বাচন নিয়ে পরিবর্তন আসেনি সংশোধিত গণতন্ত্রে। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ হচ্ছে না সিলেটের অনেক ফার্মাসিতে, মান হারিয়ে উল্টো তৈরি করছে স্বাস্থ্য ঝুঁকি। এবং থাই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে উত্তাল রাজধানী ব্যাংকক, রাজপথে জনতার স্রোত, বিক্ষোভ ভেঙে যাওয়ার শঙ্কায় পেতংতার্নের জোট সরকার। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।